কোক স্টুডিও বাংলা সিজন 4। নতুন গান রিলিজ হলো যার নাম মুল্লুক। তো গানের মিউজিক ভিডিও শুরু হবার আগেই সেখানে এই লেখাটা ভেসে ওঠে। আর একটু মনোযোগ দিয়ে তাকালেই দেখতে পান একটা অপরিচিত ফ্রেজ, মুল্লুক চলো আন্দোলন। আপনার কাছে হয়তো মনে হচ্ছে মুল্লুক চলো আন্দোলনটা আবার কি, এর প্রেক্ষাপট আর ইতিহাসটাই বা কি। আর আপনি অবাক হতে পারেন এই ভেবে যে কুক স্টুডিওর আজকের গানটার অনেক অনেক আগেও আরেকটা বিখ্যাত লোকগানে চা শ্রমিকদের এই অব্যক্ত আর্তনাদের কথা বলা হয়েছে। তো চলেন ইতিহাসের পাতা থেকে ঘুরে আসা যাক, আমরা একসাথে বুঝবো আজকের মুল্লুক আর অনেক আগের মনে করি আসাম যাব গানটি। চলেন আসামের গল্প দিয়ে শুরু করি। আসাম হলো আমাদের সিলেটের পাশে ভারতের একটা স্টেট। ওই যে সেভেন সিস্টার্সের নাম যে শোনেন কয়দিন পর পর, ওই 7 বোনের এক বোন। আমাদের সিলেট অঞ্চলের মতো আসাম অঞ্চলেও প্রচুর বৃষ্টিপাত হয়। সেখানে আছে পাহাড় পর্বত, আছে প্রাকৃতিক বৈচিত্র্যময় অভয়ারণ্য, আর মোস্ট ইম্পর্টেন্টলি প্রচুর চা বাগান। চা বাগান যেহেতু আছে তাই কাজ করার জন্য আছে চা শ্রমিক, আর মানুষ যেহেতু আছে তাই আছে গল্প, সুখের দুঃখের। তাদের গল্পে সুখের চেয়ে দুঃখের আধিক্যই বেশি। আর অ্যাজ ইউজুয়াল আমাদের এই ভূখণ্ডের প্রায় সকল দুঃখের গোড়াপত্তন ঘটানো ইংরেজ ঔপনিবেশিকরাই এই দুঃখেরও সূত্রপাত ঘটাইছেন। এখন আপনাদের জানা একটা ইতিহাসই আরেকটু কপচাবো। সবাই তো জানেন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত উপমহাদেশে 1600 সাল থেকে ব্যবসা করা শুরু করছে। আর এরপর 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে জয়লাভের পর থেকে ব্যাপক হারে ভারত উপমহাদেশে ইংরেজ বসতি স্থাপন হওয়া শুরু হয়। তখনও এবং এখনও যুক্তরাজ্য বিশ্বের অন্যতম বৃহৎ চা ভোক্তা, যেখানে বর্তমান গড়ে বার্ষিক মাথাপিছু চা সরবরাহ 1.9 কিলোগ্রাম। তখন ভারত উপমহাদেশে চা উৎপাদন হতো না, কিন্তু ইংরেজ প্রভুদের চা পান করা তো মাস্ট। তাই চীন দেশ থেকে চা আমদানি শুরু হয়। যখন 1834 সালে সিলেট ও কাছাড়ে পরীক্ষামূলকভাবে চা উৎপাদন শুরু হয়, তখন থেকেই ইংরেজরা চা উৎপাদনে বেশ জোর দেয়। একে তখন অর্থকরী ফসল হিসেবে বিবেচনা করা হতো, এখনও করা হয়। এরপরে ভারতবর্ষে আসামের লখিমপুরে, সিলেট ও কাছাড়ে চা উৎপাদন ব্যাপকতা পায়। এখন কথা হইল আমাদের গানের ব্যাকস্টোরির সাথে এইগুলার আবার কী সম্পর্ক। একটু অপেক্ষা করেন, সব ক্লিয়ার হবে। যারা ইংরেজ বণিকরা তখন মানুষের মধ্যে এক ধরনের স্বপ্ন ছড়িয়ে দিচ্ছিল, বলা হতো গাছ হিলায়েগা তো পেশা মিলেগা। অর্থাৎ এই আশ্বাসে আজীবন কাজের শর্তে চুক্তিবদ্ধ করে ভারতের বিহার, মাদ্রাজ, উত্তরপ্রদেশ, উড়িষ্যা সহ বিভিন্ন অঞ্চল থেকে মানুষদের নিয়ে আসা হতে থাকে। কানো, তেলেগো, লোহার, রবিদাস, গোয়ালা সহ প্রায় 116টি আদিবাসী জনগোষ্ঠীর মানুষকে চা বাগানের শ্রমিক হিসাবে সংগ্রহ করা হয়। কিন্তু আসামে এসে তারা আবিষ্কার করলো গাছ নাড়লে টাকা তো পাওয়া দূরের কথা, এখানে নিজের জীবন বাঁচানোই কঠিন। পাহাড়, জঙ্গলময় প্রতিকূল পরিবেশ, হিংস্র জীবজন্তু, অনাহার, অর্ধাহার আর অসুখ বিসুখ মিলে তাদের সামনে তৈরি হলো এক ভয়াবহ জীবন। যে স্বপ্ন দেখিয়ে তাদের আনা হয়েছিল, বাস্তবতা তার সঙ্গে কোনোভাবেই মিলল না। এরপর শুরু হলো নির্যাতনের আরেক অধ্যায়। কোনো শ্রমিক নিজের ইচ্ছায় চাকরি ছেড়ে দিতে পারতো না। কেউ বাগান থেকে পালিয়ে গেলে তাকে ধরে আনা হতো, দেয়া হতো অমানবিক শাস্তি, চাবুক, বুটের লাথি, মারধর, অপমান, এসবই হয়ে উঠেছিল শ্রমিকদের নিত্যদিনের বাস্তবতা। মালিকদের হাতে শ্রমিকদের মৃত্যু সেখানে অস্বাভাবিক কোনো ঘটনা ছিল না। চা বাগানের ভেতরে মালিকদের কথাই ছিল শেষ কথা। শ্রমিকদের ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দের কোনো মূল্যই ছিল না। এমনকি বাগানের ভেতরে ছাতা মাথায় হাঁটাও অপরাধ হিসেবে গণ্য হতো। আর এই সমস্ত শ্রমের বিনিময়ে মজুরি। পুরুষ শ্রমিকদের বেতন ছিল 4 আনা, নারীদের 3 আনা এবং শিশুদের 2 আনা। তখন চা বাগানে শিশু শ্রমও বৈধ ছিল, এখনও আছে। অর্থাৎ মানুষগুলোকে যে জীবন দেখিয়ে হাজার হাজার মাইল দূর থেকে নিয়ে আসা হয়েছিল, তারা এসে পেল এমন এক জীবন যেখানে শ্রম ছিল অফুরন্ত, কিন্তু স্বাধীনতা ছিল শূন্য। 1920 সালের দিকে পরিস্থিতি বদলাতে শুরু করে। ব্রিটিশ বিরোধী আন্দোলন ও গণজাগরণের ঢেউ চা বাগানেও পৌঁছাতে শুরু করে। তাদের মনে ফিরে আসে নিজেদের পুরনো ঘর, পুরনো গ্রাম, নিজেদের মাটি। তারা সিদ্ধান্ত নেন তারা ফিরে যাবেন। 1921 সালে সিলেট ও কাছাড়ের প্রায় 30,000 চা শ্রমিক এই আন্দোলনে অংশ নেন। তাদের দাবি ছিল পরিষ্কার, তারা আর ইংরেজ মালিকদের অধীনে কাজ করবেন না। তারা ফিরে যাবেন নিজেদের আবাসভূমিতে, নিজেদের মূল্যকে। 3 মার্চ 1921 সালে অনিপুর চা বাগান থেকে 750 জন শ্রমিক বের হয়ে আসেন। এরপর একে একে বিভিন্ন চা বাগান থেকেও শ্রমিকরা বের হতে থাকেন। তাদের সামনে তখন একটাই লক্ষ্য, মূল্যকে ফিরে যাওয়া। কিন্তু তাও খুব বড় একটা সমস্যা থেকে গেছিল। বছরের পর বছর ধরে চা বাগানে কাজ করার ফলে বাইরের দিন দুনিয়া সম্পর্কে এদের প্রায় কোনো ধারণাই ছিল না। তারা রাস্তাঘাট চিনত না, কোন পথে গেলে নিজেদের গ্রামে পৌঁছানো যাবে সেটাও জানতো না। তারা শুধু জানতো জাহাজ ঘাটে পৌঁছাতে পারলে জাহাজে কইরে ঘরে ফিরতে পারবে। তাই তারা কি করলো জানেন?
তারা হাঁটা শুরু করলো রেল লাইন ধরে, গন্তব্য চাঁদপুরের জেটি ঘাট। এরপর আসে 20 মে 1921 সালের সেই কালো রাত। চাঁদপুরের রেলওয়ে ইয়ার্ডে তখন হাজার হাজার ক্লান্ত পরিশ্রান্ত চা শ্রমিক এবং তাদের পরিবার পরিজন উপস্থিত হয়েছে। আর তখন রাতের অন্ধকারে গোর্খা রেজিমেন্টের সৈন্যরা রেলওয়ে ইয়ার্ড ঘিরে ফেলে আর চালায় নির্বিচারে হত্যাযজ্ঞ। রাতের অন্ধকার ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ে মানুষের আর্তচিৎকার, আর মেঘনার ঘোলা জল রঞ্জিত হয় হাজারো শ্রমিকের তাজা রক্তে। সেদিন ঠিক কতজন মানুষ নিহত হয়েছিলেন তার সঠিক হিসাব আজও জানা যায়নি, কিন্তু আমরা জানি সেদিন যারা মুল্লুকে ফিরে যাওয়ার জন্য ঘর ছেড়েছিলেন তাদের বেশিরভাগই আর কোনো দিন ঘরে ফিরতে পারেননি। তাদের এই যাত্রা শুরু হয়েছিল ঘরে ফেরার স্বপ্ন নিয়ে, আর শেষ হয়েছিল চাঁদপুরের ডকইয়ার্ডে। তাদের এই দুঃসাহসী যাত্রায় পরে ইতিহাসে স্থান করে নিয়েছে মুল্লুকে চলো আন্দোলন নামে।